গুলশানে গ্রেপ্তার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ডিবি থেকে আজ নেওয়া হবে আদালতে। রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ। শহর থেকে গ্রাম, দিনে কমপক্ষে ৫ ঘন্টা লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন। জ্বালানি সংকটে অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কারণ। নির্বাচনী বিতর্কে বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পেছনে দায়ী ডেমোক্রেটরা। অভিযোগ, ট্রাম্পের মার্কিনীদের জন্য ভয়ঙ্কর ও অযোগ্য রিপাবলিকান নেতা কটাক্ষ কমলার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গুলশান এলাকা থেকে তৌফিক এলাহিকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এদিকে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় 7 দিনের রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে সকালে আদালতে তোলা হয়। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার মাইনুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি এই উপদেষ্টা তৌফিক এলাহিকে গতকাল রাতে গুলশান থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর কিন্তু তাকে ডিবি কার্যালয়ে এনে রাখা হয়েছে এবং আজ সকালে তাকে হয়তো আদালতে নেওয়ার কথা ছিল, কিন্তু আদালতে সকালে নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এবং তার রিমান্ড আবেদন করা হতে পারে। এই মুহূর্তে তিনি কিন্তু ডিবি কার্যালয়ে আছেন। দুপুরের পর হয়তো তাকে বের করা হবে। আমরা আপনারা জানেন, গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আর যে দলের নেতাকর্মীরা বা যারা ছিলেন তারা সবাই কিন্তু আত্মগোপনে চলে যান। আত্মগোপনে চলে যাওয়ার পর এতদিন পর্যন্ত তৌফিক এলাহিও আত্মগোপনই ছিলেন। এরই মধ্যে কিন্তু যেহেতু যৌথ বাহিনীর বা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে, বিভিন্ন মামলা হচ্ছে, সে মামলা আসামিদের গ্রেফতারের জন্য সে মামলার সেই ধারাবাহিকতাই কিন্তু গতকাল রাতে গুলশান থেকে তৌফিক এলাহিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে আজ সকালে কিন্তু আদালতে তৌফিক এলাহিকে নেওয়ার কথা থাকলেও তাকে নেওয়া হয়নি। দুপুরের পর নেওয়া হবে, কিন্তু সকালে নেওয়া হয়েছিল সাবেক আইজিপি শহীদুল হককে। তাকে নিউ মার্কেটের একটি হত্যা মামলায় গত আরও কয়েকদিন আগে, প্রায় 1 সপ্তাহ আগে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই রিমান্ড শেষেই তাকে আজ যখন আদালতে নেওয়া হয়, আদালত শুনানি হয়নি। তবে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার কাছ থেকে যেই তথ্য জানার ছিল সেই তথ্য পাওয়া গেছে, অথবা নতুন কোনো মামলাও তাকে গ্রেফতার না দেখিয়ে তাকে কিন্তু যখন পুলিশ আদালতে নেওয়া হয় তখন সেখান থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়। এদিকে আমরা কিন্তু দেখেছি গত কয়েকদিনে শুধু তৌফিক এলাহি নয়, আওয়ামী লীগের বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের প্রভাবশালী নেতাকর্মী এবং সাবেক এমপি মন্ত্রীদেরও কিন্তু আমরা দেখেছি গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরও কিন্তু রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডের পর বেশ কয়েকজনকে জেল হাজতে পাঠানো হয়েছে, আবার কাউকে আবার পুনরায় রিমান্ড আবেদন করার পর পুনরায় কিন্তু রিমান্ড আবেদন করা হয়েছিল এবং অনেকেই কিন্তু আবারও রিমান্ডে নেওয়া হয়েছে এবং এর ধারাবাহিকতা কিন্তু আমরা আজ সর্বশেষ দেখলাম তৌফিক এলাহিকেও গতকাল রাতে গ্রেফতার করা হয় এবং তাকে আজ হয়তো দুপুরের পর আদালতে তোলা হবে। এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ে। আবারও দেশ জুড়ে দুর্ভোগের কারণ লোডশেডিং। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের দিনে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। ঢাকার বাইরেও চিত্র দুর্বিষহ। দিনে কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2000 মেগাওয়াট। মূলত বড়পুকুরিয়া বন্ধ, আদানির কম সরবরাহ সহ অর্ধশতাধিক কেন্দ্রে জ্বালানি সংকটে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। মধ্য দুপুর, তবু রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলীর এই বিপণী বিতানের ভুতুরে চিত্র। বিদ্যুৎ নেই, তাই থমকে গেছে স্বাভাবিক কর্মতৎপরতা, কমে গেছে বিক্রি বাট্টা। কেউ বিকল্প উপায়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টায়, কেউ বা গরম থেকে একটুখানি স্বস্তির খোঁজে। প্রতিদিন 4-5 বার যায়, কখনো 2 ঘন্টা থাকে না, কখনো 1 ঘন্টা থাকে না। কাস্টমার বাইরে থেকে দেখতেছে যে ভিতরে অন্ধকার,
কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ভিতরে আর ঢোকে না। অনেক সময় মহিলা কাস্টমার ভয়ে ঢোকে না। ফটোকপি এবং প্রিন্টের যেসব কাজকর্ম এগুলো বিদ্যুৎ ছাড়া একেবারেই আসলে আমরা অচল। ওনাদের যেমন ক্ষতি হইতেছে আমাদেরও কিন্তু টাইমে অনেক ক্ষতি হইতেছে। রাজধানীবাসী বলছেন কয়েকদিন ধরে হঠাৎই বেড়েছে লোডশেডিং। অসহনীয় গরমে দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকা চরম অতিষ্ঠ করে তুলছে যাপিত জীবন। বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের বেশি ক্ষতি হতেছে, কারণ বিদ্যুৎ যখন না থাকে কাস্টমার তখন ভিতরে ঢোকে না। কারেন্টের জন্য ঘুমাতে পারি না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। সাম্প্রতিক সময়ে 14 থেকে 16,000 মেগাওয়াটে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ চাহিদা। তারপরও কখনো কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2,000 মেগাওয়াট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন তীব্র লোডশেডিং? এবারের বিদ্যুৎ সংকটের মূল কারণ জ্বালানির অভাব। অন্তত 54টি বিদ্যুৎ কেন্দ্র ধুঁকছে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে। কয়লার অভাবে ঝুঁকিতে মাতারবাড়ি, উৎপাদন কমছে আদানির। আর যান্ত্রিক ত্রুটি ও কারিগরি সমস্যায় বন্ধ বড়পুকুরিয়া, রামপালের প্রথম ইউনিট সহ 41টি বিদ্যুৎ কেন্দ্র। 3 মাস ধরে রক্ষণাবেক্ষণে থাকা সামিটের এলএনজি টার্মিনাল তীব্র করেছে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের অভাব। সংকট কমাতে ভাসমান এই টার্মিনালের উৎপাদনে ফেরার অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ। আমরা ইগারলি ওয়েটিং ফর এফএসআরইউটা আসলেই মনে করেন যে আমাদের প্রবলেম 90% শেষ আর কি। আমরা চেষ্টা করতেছি হয়তো উইদিন 1 উইক এই জিনিসগুলোর অনেকটাই সমাধান হবে আর কি। বিশেষজ্ঞরা মনে করেন এতদিনের নানা ভুল নীতি আর জ্বালানি সংস্থান না করেই ঢালাও বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাসুল দিতে হচ্ছে। একটা হচ্ছে প্ল্যানিং এর সমস্যা, যেগুলো করেছি সেগুলো যে ঠিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ সেটাও আবার না, হ্যাঁ, এবং এর সাথে যে জ্বালানি নিশ্চিত করা সেটাও আমরা করি নাই। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। বিশেষজ্ঞদের পরামর্শ, আমদানি নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নবায়নযোগ্য উৎসে। চাহিদার তুলনায় বর্তমানে বিদ্যুতের সক্ষমতা প্রায় দ্বিগুণ। তবে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন সইতে হচ্ছে লোডশেডিং, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন। একই সঙ্গে গ্রাহকদের চাওয়া শিগগিরই মুক্তি মিলুক এই পরিস্থিতির থেকে, নিশ্চিত হোক বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশকে অর্থনীতিতে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে দেশটি। শিগগিরই ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বলেও জানা গেছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত ও আগ্রহী বলেও জানান বেদান্ত। We're continuing to monitor the developments in Bangladesh closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. একই সঙ্গে বাংলাদেশে গণঅভ্যুত্থানের সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততার অভিযোগ আবারও নাকচ করেছে বাইডেন প্রশাসন। That they are not true. এদিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী 14-15 সেপ্টেম্বর আলোচনায় বসতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই কথা জানিয়েছে। এতে বলা হয়, মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দুই দেশের প্রথম কোনো উচ্চ পর্যায়ের আলোচনা। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ ও ভারত সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 10 থেকে 16 সেপ্টেম্বর তার এই সফরের কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই দেশ সফরের সময় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিকাশে সহায়তার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন লু। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করবেন তিনি।
আওয়ামী লীগের দুঃশাসনে দুর্নীতিবাজ সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, সাংবিধানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। সকালে নোয়াখালী সেনবাগের লালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি। এখন পানি কিছু শুকাচ্ছে, এখন ঘরের মধ্যে কাদা। এখন আপনাদেরকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কারণ এখন আর দুর্নীতিবাজ সরকার নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগও নাই। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাবো, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, সংবিধান নষ্ট করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই সরকার যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। আর ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তনয় ফল প্রকাশ হবে গ্রেডিং পদ্ধতিতে। সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলেও আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু হয়েছে রাষ্ট্র সংস্কার। তারই ধারাবাহিকতায় সংস্কার হবে শিক্ষা খাতেও। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার সে দাবির বাস্তবায়নে বাতিল করেছে নতুন কারিকুলামের সমালোচিত মূল্যায়ন পদ্ধতি। চলতি বছরের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, প্রতি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নে ৭০% আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে ৩০%। একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ এবং আর বাকিগুলো হচ্ছে সিকিউ ধরনের কোশ্চেন, এবং যে উদ্দীপক থাকে উদ্দীপক ছাড়াও কিছু প্রশ্ন আমরা রাখবো। তারপরে ধরেন আরও যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কিংবা ধরেন যে শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, এগুলো থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে মূল্যায়ন, প্রশ্নের কাঠামোর ভ্যারাইটি দিয়ে আমরা মূল্যায়ন করব। পরীক্ষার ফল প্রকাশে থাকছে না আলোচিত সমালোচিত ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বর ভিত্তিক গ্রেডিং পদ্ধতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানদণ্ডগুলি আছে তার উপর ভিত্তি করে আমরা স্কেলটা ওইভাবে করব। সেটা আমরা নম্বরের ভিত্তিতে আগে ঠিক করে তারপরে সেটাকে আমরা গ্রেডে পরিবর্তন করব। চলতি বছরের সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রচলনকে ইতিবাচক আখ্যা দিয়ে দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনকারীদের। আমরা জানি যে সৃজনশীল মূল্যায়ন পদ্ধতির মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও আমাদের সেখানে আপাতত অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে যেতে হচ্ছে। অংশীজনের মতামতের প্রতিফলন ঘটিয়ে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রচলনের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ করবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় এমপি। সেই প্রভাব খাটিয়েই নওগাঁয় ভোগ্যপণ্য থেকে নিয়োগ বাণিজ্যের বলয় গড়ে তুলেছিলেন সাধন চন্দ্র মজুমদার, স্থানীয়দের কাছে যেটি পরিচিত সাধন সিন্ডিকেট নামে। সরকার পতনের পর অনেকে বলছেন সাধনের 4 বারের এমপির মেয়াদে এই সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই 3 উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক সংসদীয় আসন। 2008, 2014, 2018 ও সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিল শুধু অবৈধভাবে অর্থ উপার্জন। আজ থেকে 15-16 বছর আগে তাদের এমন কোনো সম্পদ ছিল না। 2-3-4 বিঘা জমি ছিল, টেন্ডার জমি 8-10 বিঘার মতো ছিল। বিভিন্ন পুকুর, মৎস্য পুকুর লুটপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চাকরির জন্য দেওয়ার জন্য
অসংখ্য লোকের থেকে বিভিন্ন রকম টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাধন চন্দ্রের ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মোনার দায়িত্বে ছিল চালের বাজারের সিন্ডিকেট ও পুকুর জলাশয় নিয়ন্ত্রণ। ছোট মেয়ে তৃণা মজুমদার নিয়ন্ত্রণ করত সরকারি বেসরকারি নিয়োগ ও বদলি। দুই জামাতা নাসিম আহমেদ, আবু নাসের এবং ভাতিজা রাজেশ মজুমদারের দায়িত্ব ছিল টেন্ডার বাণিজ্য। তাদের সহযোগিতায় সাধন সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। নওগাঁর সাপাহারপুর সহ নিয়ামতপুর এই 3 থানায় রয়েছে অন্তত 6 শতাধিক সরকারি পুকুর। অভিযোগ রয়েছে, প্রকৃত মৎস্যজীবীদের হটিয়ে সরকারি এসব পুকুর গত 15 বছর ধরে জোরপূর্বক দখলে রেখেছে সাধন সিন্ডিকেট। যতগুলা খাস পুকুর আছে এগুলা মন্ত্রী এবং মন্ত্রীর ভাই তার এক নাতি জোর করে দখল করে খায়। চাকরির টাকা, যে কোনো রাস্তার টাকা, যত কিছু টাকা, সমস্ত টাকা কোটি শত শত কোটি টাকা এই পার করছেন ইন্ডিয়াতে। চাল ব্যবসায়ীদের অভিযোগ, গত 1.5 দশকে চালের বাজারের দর ওঠানামার কারণ ছিল সাধন মনোরঞ্জন সিন্ডিকেট। তারাই সিন্ডিকেটের মধ্যে আমি মনে করবো যে তারাই এগুলো ডিস্টার্ব করছে, কোনো ব্যবসায়ীরা করেনি। তাদের পলিসিগত, তাদের ভুলের গত, তারা টাকা কামানোর হয়তো প্রয়োজনে এগুলো করছে। এরই মধ্যে সাধন সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। সাধন চন্দ্রকে আসামি করে 2টি মামলা করেছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন এবং হামলা, দখল, বিভিন্ন মানুষের সম্পত্তি দ্বারা দখল করেছেন, সেই সকল ব্যাপারেও মামলার প্রস্তুতি চলছে। সাবেক খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক সংসদ সদস্য জনাব সলিমুল উদ্দিন তরফদারের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সাধন চন্দ্র মজুমদার ও তার পরিবারের সদস্যরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়িয়ে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। তবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বেহাত হওয়া 198টি অস্ত্র ও 25,000-এর বেশি গুলি। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে উত্তেজিত জনতার রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সদর দপ্তর, 16টি থানা, ফাঁড়ি এবং ট্রাফিক বক্স সহ অন্তত গুরুত্বপূর্ণ 29টি স্থাপনা। আর এই সময় লুট হয় 815টি অস্ত্র এবং 82,252 রাউন্ড গুলি। পরবর্তীতে 617টি অস্ত্র এবং 56,858 রাউন্ড গুলি উদ্ধার হলো। 198টি অস্ত্র এবং 25,394 রাউন্ড গুলির এখনো খোঁজ মেলেনি। লুট হওয়া বিপুল এই অস্ত্র এবং গুলির পাশাপাশি সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্রকে অপরাধ দমনে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবনিযুক্ত সিএমপি কমিশনার। অপরাধ প্রতিরোধ এবং প্রতিকারের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে পুলিশের যে খোয়া যাওয়া অস্ত্রগুলি উদ্ধার এবং পুলিশের থানায় থাকা যে সমস্ত ব্যক্তির অস্ত্র ছিল সেগুলো উদ্ধার করা। জিরো টলারেন্স এগেনস্ট ক্রাইম অ্যান্ড ফিয়ার অফ ক্রাইম, অপরাধ এবং অপরাধজনিত ভীতি দুটোই আমরা দূর করব চট্টগ্রাম নগরী থেকে। এদিকে গত 1 মাস ধরে ক্ষতিগ্রস্ত ভবনগুলিতে চলছে থানা পুলিশের কার্যক্রম। গাড়ি পুড়ে যাওয়ায় পুলিশের টহল ব্যবস্থা নেই বললে চলে। সেই সঙ্গে অপরাধ দমন কিংবা অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ধীরে চলো নীতির কারণে কিছুটা ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। আর ইমেজ সংকটের কারণে সাধারণ পুলিশ সদস্যদের মনোবলও আগের অবস্থায় নেই। তাই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে যথাযথ সংস্কারের কথা বলছে সুশীল সমাজ। পুলিশের যে ভাবমূর্তি, পুলিশ হিসেবে নাগরিকের বন্ধু হিসেবে আস্থা সৃষ্টি করে মানুষের কাছে, সেই জায়গায় ফেরত আসার জন্য তাদেরকেও কিছু নিষ্ঠার সাথে কাজ করতে হবে, অনেকটা সাধনা করতে হবে, কারণ তার সেটা পবিত্র দায়িত্ব। সেই জায়গা থেকে আসতে পারলে মানুষ নিশ্চয়ই তাকে ওয়েলকাম করবে এবং তারা তাদের সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারবে। এই অবস্থায় একেবারে ভিন্ন আঙ্গিকে নগর পুলিশিং গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিএমপি। বিশেষ করে শক্তিশালী করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে। আগের সব কমিটিকে বাতিল করে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের সমন্বয়ে গঠিত হবে কমিউনিটি পুলিশ। একই সঙ্গে সপ্তাহের প্রতি রোববার থানা এলাকায় এবং মঙ্গলবার সিএমপি কমিশনার কার্যালয়ে হবে সাধারণ মানুষের উপস্থিতিতে ওপেন ডে হাউস। কমিউনিটি পুলিশিংয়ের যারা সদস্য হবেন নাম প্রস্তাব করবেন, সেটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়কবৃন্দ যারা আছেন ওনাদের সাথে সমন্বয় করে পরামর্শক্রমে এনাদের স্ব থানা এলাকার ভিতরে সর্বজন শ্রদ্ধেয় যে সমস্ত যারা আছেন নাগরিকবৃন্দ আছেন ওনার এবং আগ্রহী সমাজসেবক
পুলিশিংয়ের কাজে আর আগ্রহ আছে, উদ্যোগ আছে, উদ্যম আছে এবং সত্যিকার অর্থে কমিউনিটির সেবা করতে চান না যার যার অধিক্ষেত্রে থেকে, তাদের নাম অন্তর্ভুক্ত করে আমরা আনতে বলেছি। 60 বর্গ মাইলের এই চট্টগ্রামের লোক সংখ্যা 70 লাখের বেশি হলো। থানা রয়েছে 16টি, যেখানে দায়িত্বরত পুলিশ রয়েছেন 6200। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 20 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও একজন শিক্ষার্থীকেও আশ্রয় দিতে পারেনি নাটোরের মহিলা আশ্রয়ন ও পুনর্বাসন কেন্দ্র। তবে বছরের পর বছর নানা ব্যয় দেখিয়ে তোলা হয়েছে কয়েক লাখ টাকা। সংযোগ না থাকলেও বিদ্যুৎ খাতে তোলা টাকার পরিমাণ প্রায় 3 লাখ। এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। আল মামুনের পাঠানো তথ্য ও রুকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর উপজেলার একডালা এলাকায় সরকারি আশ্রয়ণ কেন্দ্র। ছিন্নমূল ও অসহায় শিশু কিশোরীদের আশ্রয় দিয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য 2004 সালে নির্মাণ করা হয় প্রতিষ্ঠানটি। কিন্তু বিগত 20 বছরেও প্রতিষ্ঠানটিতে কাউকেই আশ্রয় দেওয়া হয়নি। 2020 সালে করোনা রোগীদের জন্য একটি আইসোলেশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। ওই সময় স্থানীয় তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ 4,75,000 টাকায় এটি সংস্কার করে। তবে করোনা আক্রান্ত কোনো রোগীকে এখানে রাখা হয়নি। এরপর থেকে আবারও এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 2004 সালে এখানে 3 জন কর্মচারী নিয়োগ দেওয়া হলেও শুরু থেকে এখানে 1 জন রয়েছেন, আর অন্য 2 জনকে অন্যত্র সংযুক্ত করেছে জেলা সমাজসেবা অফিস। কার্যক্রম না থাকলেও কেন্দ্রটি থেকে নানা খাতে ব্যয় দেখিয়ে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকলেও 2020 সালের জুন থেকে 24 সালের জুন পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ ব্যয় দেখানো হয়েছে 2,82,400 টাকা। শুধুমাত্র অফিস সহায়ক পরিবার সহ অবস্থান করলেও এখানে নিয়োগকৃত 3 কর্মচারী ভ্রমণ বিল তুলেছেন 3,04,400 টাকা। এছাড়া এই 4 বছরে নানা অনুষ্ঠান ও অফিসের ফাইলপত্র কেনাকাটায় উত্তোলন করা হয়েছে আরও 53,000 টাকা। বিগত 22 বছর আগে এই ভবঘরে অসহায় মহিলার আশ্রয় কেন্দ্র সরকারিভাবে এই প্রতিষ্ঠানটা চালু হয়। সমাজ কল্যাণ অধিদপ্তরে চাকরি করে, ও এখানে বাসা করে এখানে থাকে। এছাড়া কোনো লোক বলো আমরা কোনোদিন দেখি নাই। কিভাবে এই টাকাগুলো উত্তোলন হয়েছে এবং কোন খাতে উত্তোলন করা হয়েছে, কিভাবে উত্তোলন করা হয়েছে, কেন উত্তোলন করা হয়েছে, এগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। আমি 2004 থেকে এই ভবঘুরা এখানে দেখাশোনা করি। অন্য স্টাফরা আরো উন্নত আছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের দাবি, আশ্রয়ণ কেন্দ্র পরিত্যক্ত থাকলেও কেন্দ্রটির পক্ষ থেকে যৌথভাবে পালন করা হয় সরকারি নানা অনুষ্ঠান। তবে অন্য খাতের ব্যয় সম্পর্কে সঠিক কারণ দেখাতে পারেননি তিনি। এই বিলটা হলো এই প্রতিষ্ঠানের হেড থেকে দেওয়া হয়েছে, যে কারণে এই প্রতিষ্ঠানে বন্ধ আছে বলেও মনে হচ্ছে যে কেন বন্ধ আছে, তবু কেন খরচটা হলো। বিদ্যুৎ বিলটা অনেক বেশি আছে, ভিতরে ওই বাসাতে তো বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। 3 একর জমিতে আশ্রয়ণ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজের আয়োজনে 90 মিনিটের বাকযুদ্ধে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন। রিপাবলিকান নেতা ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে কমলা বলেন, মার্কিনীদের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর এবং অযোগ্য তিনি। অন্যদিকে ট্রাম্প বলেন, জো বাইডেন ও কমলা দেশকে ধ্বংস করে দিয়েছেন, তারা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঐতিহাসিক টেলিভিশন বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। যদিও 90 মিনিটের পুরো সময় জুড়ে এতটাও সৌজন্যতায় ভরা ছিল না বিতর্ক। শুরুতেই প্রশ্ন করা হয় কমলাকে। বিতর্কে উঠে আসে অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা ইস্যু। স্থান পায় স্বাস্থ্য ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কর্মসংস্থান, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ইস্যু, বৈদেশিক নীতি, রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধসহ বিভিন্ন বিষয়। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস বলেন, কোভিড মহামারী মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প। জবাবে ট্রাম্প বলেন, কোভিড মোকাবেলায়ও তিনি কার্যকর ব্যবস্থা নিয়েছিলেন, বরং বাইডেন কমলা জুটি গত 4 বছরে অর্থনীতি ধ্বংস করেছেন। বিতর্কে উঠে আসে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গ। ট্রাম্প বলেন, 2 যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য বাইডেন কমলা প্রশাসন দায়ী। কমলা জানান, যুদ্ধে ইউক্রেন ও গাজায় নিরীহ মানুষকে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে
স্বৈরাচার আখ্যা দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ কোনোভাবেই ক্যাপিটল হিলে হামলাকারী, যৌন নির্যাতক ও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত অসৎ একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। এখানেও কমলাকে এক হাত নিয়েছেন ট্রাম্প। বলেন, তাকে নির্বাচনে হারাতে একের পর এক আইনি ষড়যন্ত্র হয়েছে। বিতর্কের পর কে জিতেছেন, কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়। তবে চূড়ান্ত ফলাফলের জন্য মার্কিন জনগণ, সেই সাথে পুরো বিশ্বকে অপেক্ষা করতে হবে প্রায় 2 মাস। এই বছরের নভেম্বরের 5 তারিখ হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলশানে গ্রেফতার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ডিবি থেকে আজ নেওয়া হবে আদালতে। রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ। শহর থেকে গ্রাম, দিনে কমপক্ষে 5 ঘন্টা লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন। জ্বালানি সংকটে অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাই কারণ। এবং নির্বাচনী বিতর্কে বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পেছনে দায়ী ডেমোক্রেটরা, অভিযোগ ট্রাম্পের। মার্কিনদের জন্য ভয়ঙ্কর ও অযোগ্য রিপাবলিকান নেতা, কটাক্ষ কমলার। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।